হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব গোল্ড অ্যানালিসিসের রিক্যাপটা কি। রিক্যাপ হচ্ছে তোমাদের ব্যাক টেস্ট করা। ব্যাক টেস্ট তোমাদের যেই স্ট্র্যাটেজি দিয়ে তোমরা ট্রেড করো সেই স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করাকে বলা হয় রিক্যাপ। এটা রিক্যাপ কেন? এটা রিক্যাপ যে আমি এই ভিডিওটাকে রেকর্ড করছি, রেকর্ড করে আমি তোমাকে তোমার কাছে পাঠাচ্ছি, বা তুমি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করছি, তুমি এটা দেখছো। তো এই জিনিসটাকে রিক্যাপ বলা হয় যে আমার স্ট্র্যাটেজি আমি একা একা তো ব্যাক টেস্ট করতে পারি না। তো এই ব্যাক টেস্টটা আমি তোমাকে দেখাচ্ছি যে হ্যাঁ, আমি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি। তো এই স্মার্ট মানি কনসেপ্টে এই জায়গায় গোল্ডের পসিবিলিটি ছিল, এই সপ্তাহে এইভাবে ট্রেড হয়েছিল, সেই জিনিসটা প্রেজেন্ট করছি তোমার সঙ্গে। তো এই জিনিসটাকে বলা হয় রিক্যাপ। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো রিক্যাপ মানেটা কি। তো কনসেপ্টে ফিরে আসা যাক। তো দেখো, গোল্ডের মার্কেট এখন আছে 2360.40-তে, ঠিক আছে। তো এবার দেখো, আমি স্মার্ট মানি কনসেপ্টে সবচেয়ে প্রথমে কি বলেছিলাম, সবচেয়ে প্রথমে আমাদের একটা স্ট্রাকচার খুঁজতে হবে, একটা রিসেন্ট স্ট্রাকচার খুঁজতে হবে যেখানে মার্কেট এরকম ভাবে ইন্ডিউসমেন্ট নিয়েছে। বোঝা গেল? ঠিক মার্কেট এই লেভেলটায় ঠিক ইন্ডিউসমেন্ট নিয়েছে, নেওয়ার পরে মার্কেট যেন উপরের দিকে গেছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি ব্রেকআপ স্ট্রাকচার, বা এখানটায় বলা হয় বস। আর এই ওভারঅল স্ট্রাকচারটাকে বলা হয় সুইং স্ট্রাকচার। তো আমার এখন সবচেয়ে প্রথমে একটা সুইং স্ট্রাকচার খুঁজতে হবে। তো দেখো, অনেক নিচের থেকে খোঁজা লাগবে না, অনেক উপরেও যাওয়া লাগবে না, বা এখান থেকে খোঁজা লাগবে না, জাস্ট দেখতে হবে যে কোন জায়গায়। দেখো মার্কেট কি এখন বুলিশ সাইড, জিনিসটা বোঝো, মার্কেট এখন বুলিশ। তো আমাদের কি খুঁজতে হবে? আমাদের খুঁজতে হবে বাই। আমরা যদি বাই পাই তাহলে সবচেয়ে বেশি আমাদের পসিবিলিটি বেশি যে আমাদের টিপি টেক প্রফিট হিট হবে তাড়াতাড়ি, ঠিক আছে। সেলের থেকে বাইং অপরচুনিটি যদি পাই তাহলে ওইটা তাড়াতাড়ি টিপি হিট হবে। তো দেখো এখানটায় কি হয়েছে, মার্কেট ঠিক এই যে লেভেলটা, এই লেভেলে না মার্কেট ইনভেস্টমেন্ট নিয়েছিল, রিসেন্ট ইনভেস্টমেন্ট নেওয়ার পরে, এই যে ইনভেস্টমেন্টটা নেওয়ার পরে ঠিক এই যে লেভেলটায়, এই লেভেলটায় ব্রেকআপ স্ট্রাকচার দেয়। ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার পরে মার্কেট আবার নিচে আসে। আসার পর দেখো, এবার দুটো জিনিস এখানটায় হতে পারতো। দেখো মার্কেটে ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর মার্কেট কিন্তু এইভাবে ব্রেকআপ স্ট্রাকচার দিল। তো মার্কেট যখন এইভাবে আসবে, তাহলে কিন্তু আমার যে আগের যে ইনভেস্টমেন্টটা থাকবে না, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু শিফট হয়ে যাবে। কেন শিফট হয়ে যাবে? যদি এই এই ইনভেস্টমেন্টটা নিয়ে নেয়, তো রিসেন্ট যে লোটা নিয়ে নেবে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু শিফট হয়ে যাবে। কেন শিফট হয়ে যাবে আমি বলছি, কারণ এই স্ট্রাকচারের যে লাস্ট থেকে আপ যাওয়া, মানে বস যখন ক্রিয়েট করেছিল তা, তো এর মধ্যে কোনো রকম কিন্তু আমাদের একটা সুইং ছিল না, কোনো রকম একটা মানে জেনারেল স্ট্রাকচার ছিল না। লাইক এরকম দেখো, এরকম ভাবে ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর ঠিক এরকম ভাবে যদি স্ট্রাকচারটা ক্রিয়েট করতো, তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে জোনটা, এটা কিন্তু ইনভেস্টমেন্ট জোন ধরতে পারতাম। বাট এখানে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট জোন নেই। তো এই ভিডিওতে যারা যারা এসেছো নতুন, তারা তারা জানো না যে এইসব স্ট্রাকচার কি করে ড্র করতে হয়, ইনভেস্টমেন্ট কি করে ড্র করতে হয়, অর্ডার ব্লক কি করে ড্র করতে হয়। তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে স্মার্ট মানি কনসেপ্টের প্লে লিস্টের, ওখানে যাও, গিয়ে ভিডিওগুলো দেখো, দেখার পর এসে এইসব ভিডিওগুলো দেখো, অনেক ভালো নলেজ তোমাদের বাড়বে। তো দেখো, এবার এখানে ইনভেস্টমেন্ট নেওয়ার পর এখানটা ব্রেকআপ স্ট্রাকচার দিল, দেওয়ার পর দেখো মার্কেট কি করে একটা পুল ব্যাকে আসলো, আসার পর ঠিক এরকম ভাবে উপরের দিকে গেল, যাওয়ার পরে ঠিক এরকম ভাবে পুল ব্যাক দিতে দিতে উপরের দিকে গেল। বাট এখানে কিন্তু এই লেভেলটা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট নেয়নি, অনেক কাছ থেকে ফিরে এসেছে, বাট ইনভেস্টমেন্ট নেয়নি। তো এবার দেখো উপরের দিকে গেল, দেন আবার উপরে গেল, আবার উপরে গেল, দেখো আবার কাছ থেকে ফিরে এসে ইনভেস্টমেন্ট নেয়নি, দেন ফাইনালি মার্কেট এই লেভেলটা ইনভেস্টমেন্ট নিয়েছে। তো এই যে লেভেলটা, এই যে লাস্ট আমাদের যে সুইং লোটা, এটা কনভার্ট হয়ে যাবে আমাদের ইনভেস্টমেন্টে, ঠিক আছে। এবার দেখো ইনভেস্টমেন্ট যখন কনভার্ট কনভার্ট হয়ে গেল, তো আমাদের যে লাস্ট ইনভেস্টমেন্ট ছিল না, আগের যে বসটা ক্রিয়েট করেছিল, তো এই যে লাস্ট যে জোনটা যেখান থেকে মার্কেট ব্রেক দেয়, এই জোনটার লাস্ট ইয়েটা হয়ে যাবে, লাস্ট যে জোনটা থাকবে সেই জোনটা আমাদের জন্য হয়ে যাবে মেন লো। মেন লোতে কনভার্ট হয়ে যাবে। যদি মার্কেট ফিউচারে এই যে লোটা না, এই লোটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমাদের এখানে কি হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক হয়ে যাবে। চক মানে কি, মার্কেটের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। মার্কেট আগে বুলিশ ছিল, এবার বেরিশের দিকে কনফার্ম হচ্ছে, বুঝা গেল। এবার দেখো আমাদের ইনভেস্টমেন্ট পাওয়া হয়ে গেল, আমাদের বস হয়েছে, ইনভেস্টমেন্ট পাওয়া হয়ে গেল। ইনভেস্টমেন্ট পাওয়ার পর কি করতে হবে, সবচেয়ে প্রথম যে মার্কটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেন হাই আর মেন লো। এরপরে কি খুঁজতে হবে, এরপরে আমাদের খুঁজতে হবে অর্ডার ব্লক। দেখো
এক একটা ট্রেডার এক এক রকম ভাবে ট্রেড করে, কেউ অর্ডার ফ্লোতে ট্রেড করে, কেউ অর্ডার ব্লকে ট্রেড করে, ঠিক আছে। আমি জেনারেলি অর্ডার ফ্লো মার্ক করে রাখি জাস্ট দেখার জন্য যে এখান থেকে হ্যাঁ রিয়াকশন আসতে পারে। আর মেন যে আমার মানে ট্রেড করার যে পসিবিলিটি থাকে না সবচেয়ে বেশি, সেটা কিন্তু আমার অর্ডার ব্লকে থাকে। তো দেখো ইন্ডোসমেন্ট নেওয়ার পরে কি হলো, ইন্ডোসমেন্ট নেওয়ার পরে ঠিক এই যে জোনটা না, এই যে মেন লো যে জোনটা, এই মেন লো এই জোনটার থেকে এই হাই পর্যন্ত এইটুখানি জোনের মধ্যে কিন্তু আমার অর্ডার ব্লক খুঁজতে হবে। এই অর্ডার ব্লকটা কিন্তু এতদূর খুঁজতে হবে না, ইনভেস্টমেন্টের নিচে মানে এখান থেকে শুরু করে এইটুখানি জোনের মধ্যে আমার অর্ডার ব্লক খুঁজতে হবে। তো চলো দেখা যাক একদম নিচের থেকে কোন কোন লেভেলে অর্ডার ব্লক আছে। দেখো এখানটায় একটা অর্ডার ব্লক আছে, বুঝা গেল? এটা কি অর্ডার ব্লক? এটা হচ্ছে উইক অর্ডার ব্লক, ক্যান্ডেল শ্যাডো অর্ডার ব্লক। এটা হচ্ছে ক্যান্ডেল শ্যাডো অর্ডার ব্লক। এবার দেখো এখানে কোনো রকম অর্ডার ব্লক আছে কিনা। তো আই থিঙ্ক ওকে, এখানে কোনো রকম অর্ডার ব্লক নেই, ঠিক আছে। এবার দেখা যায় এখানটায় কোনো রকম অর্ডার ব্লক আছে কিনা। এখানটাও কোনো রকম অর্ডার ব্লক আই থিঙ্ক মিটিগেট করে দিয়েছে এই লাইনটা। ঠিক ঠিক ঠিক, এখানে আর কোনো রকম অর্ডার ব্লক নেই, জাস্ট একটা অর্ডার ব্লক আছে, এই একটা অর্ডার ব্লক। এবার দেখো তোমার কাছে যখন একটা দুটো অর্ডার ব্লক ড্র করতে পারবে না, বা এই দেখো এই পুরো স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমি একটা অর্ডার ব্লক পেলাম, তাও কিন্তু একদম এক্সট্রিমে একদম নিচে, যেখানে মার্কেট আসতে অনেক টাইম লাগবে। এবার তুমি কি খুঁজবা, যখন তোমার কাছে একটা অর্ডার ব্লক থাকবে না, তখন তোমরা ট্রাই করবা অর্ডার ফ্লো খোঁজার। কি খোঁজার? অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো খোঁজার। এবার দেখো অর্ডার ফ্লো কোথায় কোথায় আছে, এই যে জোনটা, এই জোনটা একটা অর্ডার ফ্লো জোন। তো অর্ডার ফ্লো কি করে ড্র করছি অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তো ওই ভিডিওটা একটু গিয়ে চেক আউট করে আসো, তুমি বুঝতে পারবে যে অর্ডার ফ্লো কি আর কীভাবে ড্র করতে হয়। দেখো আরেকটা অর্ডার ফ্লো আই থিঙ্ক এটা মিটিগেট, এটা মিটিগেট, এই জোনটা আই থিঙ্ক এই জোনটা আনমিটিগেট অর্ডার ফ্লো ছিল। এবার এই আনমিটিগেট জোনের থেকে কিন্তু মার্কেট কি করেছে, রিয়াকশন দিয়েছে, ঠিক আছে, সাইডের দিকে রিয়াকশন দিয়েছে। তো এইসব কিন্তু আমাদের প্রাইস অফ ইন্টারেস্টের উপর চলে আসে বা পয়েন্ট অফ ইন্টারেস্টের জোনের মধ্যে চলে আসে। অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এইসব কিন্তু আমাদের পিওআই, মানে ওভারঅল এইসব জিনিসকে আমরা বলি পিওআই জোন, ঠিক আছে। অনেকে এওআই জোন বলে, তো কনফিউজ হয়ে না, পিওআই আর এওআই, এওআই একটা কিছুই না, সবই একই জিনিস। মানে এই দুটো জিনিসকে মানে যেখান থেকে মার্কেট উপরে বা নিচে যায় না, সেই এক একটা এক একজন এক এক রকম নাম দিয়েছে। একজন দিয়েছে সাপ্লাই ডিমান্ড, সাপ্লাই ডিমান্ড, এক একজন নাম দিয়েছে এওআই জোন, এক একজন নাম দিয়েছে পিওআই জোন, অনেকে অর্ডার ব্লক দিয়েছে, অনেকে অর্ডার ফ্লো দিয়েছে। বাট কনসেপ্ট কিন্তু সেম। মার্কেট আসবে একটা প্রাইস পয়েন্টে, ওই পয়েন্টে হয়তো পেন্ডিং অর্ডার থেকে বড় বড় ইনস্টিটিউটদের সো পেন্ডিং অর্ডারগুলো নেবে, মার্কেট উপরে যাবে, সিম্পল, আর কিচ্ছু না। তো সবচেয়ে বেশি ভালো কাজ করে অর্ডার ফ্লো আর অর্ডার ব্লক, এই দুটো জিনিস মার্কেটে সবচেয়ে ভালো কাজ করে। ইমব্যালেন্স বা এফবিজি যারা যারা ইউজ করো মনে হয় না ঠিকঠাকভাবে কাজ করে, কারণ দেখো ইমব্যালেন্স একটা আলাদা জিনিস। ইমব্যালেন্স দেখো কোনো ইন্ডিকেটার তুমি যদি কম্বাইন করো প্রাইস অ্যাকশনের সাথে, ঠিক আছে, তাহলে কিন্তু ইন্ডিকেটারটা ভালো করে কাজ করবে, ঠিক আছে। এবার তুমি যদি ইন্ডিকেটার ন্যাকেডভাবে ইউজ করো, ক্রসিং দিলে সেল মারবো, মানে আপসাইডে ক্রসিং দিলে বাই মারবো, তাহলে কিন্তু তোমার লস হওয়ার চান্স বেশি থাকবে। তো এই জন্য কম্বাইন করে মারতে হয়। ইমব্যালেন্স একটা আলাদা জিনিস, ওই জিনিসটা কম্বাইন করে ট্রেড করতে হয় জিনিসটার সাথে। তো এবার দেখো মার্কেট এই অর্ডার ফ্লো জোনে ট্যাপ করলো, ট্যাপ করার পর দেখো হালকা একটা রিয়াকশন দিল। তো এখানটায় লোয়ার টাইম ফ্রেমে এই যে জোনটায়, এই জোনটায় কিন্তু আমরা ট্রেড নিতে পারবো লোয়ার টাইম ফ্রেমে। তো 4 ঘন্টার জন্য আমি কি বলেছি, সব সঙ্গে সঙ্গে কি বলেছি, 5 মিনিটে গিয়ে আমাদের ড্র করা উচিত, আমাদের জোন ড্র করা উচিত। তো এই জায়গাটায় আমরা কি খুঁজবো, আমরা সবচেয়ে প্রথমে খুঁজবো চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক। দেখো চক হয়েছে কিনা সেই জিনিসটা আমরা এখানে খুঁজবো। তো সিম্পল, দেখো এখানে কোনো রকম স্ট্রাকচার নেই, এই স্ট্রাকচারটা এইভাবে ব্রেক করে দিল। ব্রেক করার পর এই দেখো এখানটায় কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এই যে জোন না, এই জোনে কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এবার এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এই লেভেলটাই গিয়ে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে দেখো, কনফার্ম হওয়ার পরে এখানে একটা ইমব্যালেন্স চক ক্রিয়েট করেনি, একটা নর্মাল চক ক্রিয়েট করেছে। যখন নর্মাল চক ক্রিয়েট করবে না, তখন কিন্তু তোমাদের কি খুঁজতে হবে, ইন্ডিউসমেন্ট খুঁজতে হবে। এবার দেখো মার্কেটে এবার ইন্ডিউসমেন্ট কোথায় আছে, এবার চকের এখানটায় এই হাইটা দেখে নিতে হবে যে এই হাইটা ওই হাইটাকে সুইপ করেছে কিনা। তো এখানে কিন্তু কোনো কিছু সুইপ করিনি। এবার
ওকে, এবারে দেখো এখানটায় ব্রেক করে যায়, তো এই দেখো এই যে জোনটা না, এই জোনটা তোমাদের জন্য কি হয়ে যাবে, ইন্ডিউসমেন্ট জোন হয়ে যাবে। ঠিক আছে, কারণ কেন, এই এইভাবে মার্কেট ড্র করে দেখাচ্ছি, মার্কেট এইভাবে উপরের দিকে যাচ্ছিল। এবার এই যে মেন হাই, এই হাইয়ের লো এইটা, এইগুলো কিন্তু সব ইন্টারনাল স্ট্রাকচার। ঠিক আছে, এই যে এই হাইটাকে এইভাবে ভাঙলো, এখানটা অনেকে কনফিউজ হবে যে এই জিনিসগুলো আমরা কিভাবে, ম্যাক্সিমাম টাইম কিন্তু ট্রেডাররা এইসব জায়গায় ট্র্যাপ হয়। তো আমি একটা জিনিস বলছি, দেখো মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, এবার এই যে হাই, এই যে লো, এর মধ্যে যদি কোনো রকম স্ট্রাকচার তৈরি হয় না, তাহলে কি আমার কি হাই লো কি ট্রান্সফার হবে? একদমই না। দেখো এই লোটা কনফার্ম হলো, এই হাইটা কনফার্ম হলো, তো এবার যদি বলা হয় যে এই স্ট্রাকচারের লো কোনটা, তাহলে তুমি এই লো বলবা না, না এই লো বলবা না, এই লো বলবা, তুমি বলবা যে এই স্ট্রাকচারের যে মেন যে লো সেটা হচ্ছে এইটা। কারণ এর থেকে নিচে মার্কেট কোনো রকম স্ট্রাকচার বানায়নি, এর থেকে সব উপরে কিন্তু স্ট্রাকচার বানিয়েছে, বোঝা গেল? তো এইভাবে লো কনফার্ম করতে হয়। দেখো এই জায়গায় নানা ধরনের স্ট্রাকচার তৈরি তৈরি হতে পারে, কিন্তু এই লো এর কিন্তু বড় লো কিন্তু কেউ মারেনি, তারপরে কিন্তু স্ট্রাকচার এভাবে ব্রেক হয়েছে। তো আরেকটা জিনিস আমি একটু কনফার্ম করে নিই, রাইট এই পয়েন্টটায়, যে এখানে কোনো রকম ওকে, ঠিক আছে, এই তাহলে এইটা আমাদের জন্য অ্যাজ এ ইনভেস্টমেন্ট হয়ে যাবে। এবার দেখো ইনভেস্টমেন্ট হওয়ার পরে না, এখানে দুই রকম ভাবে ট্রেড করা যায়, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টের উপর। দেখো মার্কেট কি হয়, লাইক এই যে জোনটা না আর এই জোনটা, এই জোনের মধ্যে দেখতে হবে যে আমার 50%-এর নিচে নাকি মার্কেট। ঠিক আছে, এবার দেখো মার্কেট এখানে 50%-এর নিচে, ইনভেস্টমেন্ট কিন্তু 50%-এর নিচে, তখন কি করবা, তখন ডাইরেক্ট এখানে বাই করতে পারো। তোমার যে এসএলটা থাকবে না, এসএলটা থাকবে তুমি যেখান থেকে বাই করছো সেই লেভেলের ড্র করে 78-এর একটুখানি উপরে, মানে 61-এর একটুখানি নিচে বা 70 এই সব লেভেলে রাখতে পারো। আর তোমার টার্গেট থাকবে 1:2 ফার্স্ট টার্গেট। এবার দেখো টিপি নেওয়ার অনেক পদ্ধতি আছে। এক হচ্ছে কি, তুমি একদম সিস্টেম্যাটিক ভাবে টিপি নাও, কি আমি ফিক্স থাকবো 1:2ই নেবো, বোঝা গেল? আরেকভাবে টিপি নেওয়া যায়, সেটা হচ্ছে কি, যেই টাইম ফ্রেমে তুমি অ্যানালিসিস করলে সেই টাইম ফ্রেমে কিন্তু তোমার খুঁজতে হবে, অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো এইসব বুঝতে হবে। দেখো এখানে কিন্তু অর্ডার ফ্লো এইটা, এই জোনটা একটা অর্ডার ফ্লো জোন, বোঝা গেল? তো এই জোনে কিন্তু মার্কেট এখনো ট্যাপ করেনি। দেখো এখানটায় কিন্তু মার্কেট ডাউন সাইডের দিকে এসেছে, তো দেখো 4 ঘন্টায় একটা অর্ডার ফ্লো পাওয়া গেছে এখানে। এবার কি করবা, দেখবা এখানে কোনো রকম কিন্তু অর্ডার ব্লক নেই, তো 1 ঘন্টায় যাবে, একদম ইজিয়েস্ট জিনিস, 1 ঘন্টায় যাবে, 1 ঘন্টায় গিয়ে দেখবা যে এখানে কোনো রকম অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে কিনা। তো এখানে কোনো রকম অর্ডার ব্লক ক্রিয়েট হয়নি। তো এবার কি করবা, এই সব জায়গায় না ট্রেড নেয়ার, টিপি রাখার একটাই সিস্টেম, 1:2 নাও। নেয়ার পরে যেরকম এখানে আমি সবচেয়ে প্রথমে 1:2 নিলাম, নেওয়ার পরে আমার টিপি থাকবে ঠিক এই লেভেলটায়। আমার টিপি হিট হোক বা না হোক, এটা কিন্তু 4 আওয়ারের ট্রেড পাবো, 1 টাকা রিস্ক নিয়ে আমি 4 টাকা কামাবো। ঠিক আছে, এটা কিন্তু 4 আওয়ারের ট্রেড। তো যখন 1:2 হিট হয়ে যাবে না, যখন 1:2 এখানটায় হিট হয়ে যাবে, দেখো যখন 1:2 এখানটায় হিট হয়ে গেছে, তুমি জানো যে মার্কেট এই হাই পর্যন্ত যাবেই। তো তখন কিন্তু তুমি তোমার 1:2 নেবে না, তখন কিন্তু একটু টিভিটা একটু বাড়িয়ে দেবে, কারণ এই হাই পর্যন্ত কনফার্ম যাবে। তারপরে হয়তো কোনো অর্ডার ফ্লো এইসব জোনে ট্যাব হলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই অর্ডার ফ্লোটা কিন্তু এই অবধি ভ্যালিড। কেন আমি বলছি, দেখো অর্ডার ফ্লো পর্যন্ত মার্কেটে গেছে, কেন ভ্যালিড, একটু ভুল হয়েছে আমার। এই দেখো এই যে লোটা না, এই লোটাকে কিন্তু সুইপ করেছে, সুইপ করে কিন্তু এই জায়গায় কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। তো আমি কি বলেছিলাম, যখন স্ট্রাকচার সুইপ হয় না, সুইপ হলে কিন্তু স্ট্রাকচারের কিন্তু যে মানে শেপ, সেই শেপটা কিন্তু একটু বেড়ে যায় ডাউন সাইডে। তাহলে এই যে স্ট্রাকচারের যে বস কনফার্ম হলো না, সেটা কিন্তু এখানটাই হলো, আসলে কিন্তু বস এখানে কনফার্ম হয়েছে, কিন্তু এই স্ট্রাকচারের বস কিন্তু যেটা জেনুইন ভাবে কনফার্ম হয়েছে সেটা কিন্তু এই পর্যন্ত। তো তুমি তোমার টিপি এখানটায় ইজিলি ভাবে দিতে পারো। তো এই জায়গায় আমি গোল্ডের ট্রেড নিয়েছিলাম আগের সপ্তাহে, তো সেটা আমার টিপি হিট হয়ে গেছিলো। আমার এসএলটা ছোট ছিল, এর থেকে একটু ছোট ছিল, মাইনার একটু ছিল। আমি অনেক ছোট একটা টিপি নিয়েছিলাম। আরেকভাবে ট্রেড করা যায়, দেখো আরেকটা কি, লিকুইডিটি সুইপ ভাবে ট্রেড করা যায়। লিকুইডিটি সুইপ ভাবে কিভাবে ট্রেড করা যায়, দেখো মার্কেট যখন ইনভেস্টমেন্ট নিয়ে নেবে না, মার্কেট যখন ইনভেস্টমেন্ট নিয়ে নেবে, দেখো এখানটা ইনভেস্টমেন্ট নিল, এই হাই এই লো কনফার্ম হয়ে গেল তোমার। ঠিক আছে, এরপরে মার্কেট ঠিক উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার পর না আবার নিচে আসবে আসবে আসবে, এই যে এখানে এই দেখো এই যে হাই এই যে লো,
এই লো গুলো কিন্তু তোমার লিকুইডিটি জোন। এখানে কিন্তু এখানে কিন্তু বায়ার্সদের কি করা আছে, বাই করা আছে। এটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে। তো এখান থেকে কিন্তু মাঝে মাঝে কি হয়, ক্যান্ডেল এরকম একটা উইক নেয়, উইকটাকে সুইপ করে, যতগুলো এসএল থাকে সেগুলোকে হিট করে মার্কেট উপরের দিকে চলে যায় এইভাবে। ঠিক আছে, তো এইসব জায়গায় কিন্তু ট্রেড নেওয়া যায়। তো সেই কারণে কি করতে হবে, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে চক খুঁজতে হবে, দেন ট্রেডটা নিতে হবে। দেখো এখানে কি হয়েছে, দেখো এই যে জোনটা না, এবার এই একটা স্ট্রাকচারাল জোন, এই জোনটাকে ভেঙে দিয়েছে মার্কেট এখানটায়। ঠিক আছে, তারপরে দেখো মার্কেট ঠিক এই একটা জোনকে সুইপ করেছে, ভালো করে দেখো এই জিনিসটা, মার্কেট এই জোনটাকে সুইপ করেছে। তো আমি দুটো জোনই দেখাচ্ছি, এই জোনটাও দেখাচ্ছি, কারণ অনেকে বলবে যে রানিং অবস্থায় আমরা কি করে বুঝবো যে মার্কেট এটা সুইপ করবে কি করবে না। তো তুমি সবসময় দেখো যখন স্ট্রাকচারের হাই বা লো নিয়ে নেবে, স্ট্রাকচারে যখন হাই বা লো এর দিকে মার্কেট যাবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে লোয়ার টাইম ফ্রেমে যাবা, গিয়ে ওখানটায় চক খোঁজার চেষ্টা করবা। ঠিক আছে, তারপরে গিয়ে তুমি ট্রেড নেবা। তো এই দুটো পয়েন্ট আমি এক্সপ্লেন করছি। এখানে আমি একটা অনেক বড় একটা বাই মেরেছিলাম ঠিক এইসব পয়েন্টে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। তো যখন 3 তারিখে আমি একটা বাই মেরেছিলাম গোল্ডে, সেই ট্রেডটা আমার এই অবধি প্রফিট দিয়ে গেছে। এইটা তো মিনিমাম প্রফিট ছিল, তো ম্যাক্সিমাম প্রফিট রেশিও এটা ছিল আমার। আমি বলবো যে আমি আমি আমার টিপি এই পর্যন্ত কেন নিয়েছিলাম। তো দেখো মার্কেট এখানটায় সুইপ করেছে, এখানটায় সুইপ করেছে, তো সোজা চলে যাই 5 মিনিট টাইম ফ্রেমে। দেখো এখানে কিন্তু চক খুঁজতে হবে, এখানটায় চক খুঁজতে হবে। দেখো কারেন্ট মার্কেট অবস্থায় কিন্তু চক খুঁজতে হবে। দেখো এখানটায় সুইপ করলো মার্কেট, এবার দেখো এখানে চক খুঁজতে হবে। তো মার্কেট এখানে কিন্তু কোনো রকম চক বানায়নি, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটপ্রিন্টে কিন্তু এসে গেছে। তারপরে দেখো মার্কেট কিন্তু এই যে মার্কেটের লো, এই লোটা মার্কেট এখানে নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পরে দেখো মার্কেট ঠিক উপরের দিকে যায়, উপরের দিক যাওয়ার পর এখানটায় মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, চক ক্রিয়েট করে, রাইট? এখানে চক ক্রিয়েট করে। এবার দেখো আমি কি বলেছিলাম, যখন মার্কেট একটু আগে বলেছিলাম, যখন মার্কেট এরকম উইক বানায়, উইক বানালে কিন্তু মার্কেট একটু শিফট হয়। আসল ব্রেক কিন্তু এ দিয়েছে, এইগুলো না। ঠিক আছে, কনফার্ম এ করেছে, এইসব সুইপ না। হয়তো মার্কেট এরকম সুইপ টুইপ করে নিচের দিকে চলে আসতে পারতো, তাহলে কিন্তু আমাদের চক কনফার্ম হতো না। তো ক্লোজিং ম্যাটার করে, সব ক্যান্ডেলের বডি ক্লোজিং ম্যাটার করে। দেখো এবার এখানে কিন্তু একটা কি ক্রিয়েট হয়েছিল তোমাদের, আমাদের একটা ফেভারিট এন্ট্রি, যেটা হচ্ছে ইমব্যালেন্স এন্ট্রি। দেখো চকের পরে ইমব্যালেন্স এন্ট্রি কিন্তু খুব পাওয়ারফুল এন্ট্রি। ঠিক আছে, কে ইমব্যালেন্স ক্রিয়েট করেছিল, এই ক্যান্ডেলটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছিল। তো যারা যারা এখনো এইসব ভিডিও দেখোনি বা বুঝতে পারছো না, ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে, তো প্লিজ ওখানে গিয়ে ভিডিওগুলো দেখো, খুবই হেল্পফুল ভিডিও। ঠিক আছে, তো দেখো এবার মার্কেট কি করলো, এখানে আমরা বাই নেব, কি করে নেব, আমরা বাই নেব সিম্পল একটা মোমেন্টামের সাথে। দেখো মোমেন্টাম কে গেইন করেছে, ডাইরেক্ট কিন্তু আমরা একটা গ্রিন ক্যান্ডেলে বাই কিন্তু নেব না, আমরা দেখবো একটা প্রিভিয়াস ক্যান্ডেলের স্ট্রাকচার যেন ব্রেক করে, সেই সব ক্যান্ডেলে কিন্তু আমাদের বাই নিতে হবে, এইসব জায়গায় আমাদের বাই নিতে হবে। ওকে, দেখো এখানে কি হয়েছে, এখানে এই ক্যান্ডেলের লো ব্রেক করলো, স্ট্রাকচার তৈরি করলো ছোট একটা। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা ক্যান্ডেল, দুটো এই ক্যান্ডেলের বডি ব্রেক করেছে। তো এইটা আমাদের জন্য কিন্তু অ্যাজ এ ফার্স্ট, এখানে কিন্তু আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, এবার এসএল দেওয়ার অনেক পয়েন্ট আছে, আমি বলেছিলাম এসএল তুমি কি করতে পারো, যখন এসএল তুমি এই যে চক হলো না, চক হওয়ার পর এবার এই চকটা দেখো, এই চকটা কিন্তু কি হয়েছে, 50%-এর কিন্তু 50%-এর কিন্তু উপরে চক হয়েছে, বোঝা গেল? 50%-এর উপরে চক হয়েছে। যদি 50%-এর নিচে চক হয়, তাহলে তুমি তোমার এসএলটা এর আগের যে মেথডটা বললাম সেই মেথড ভাবে তোমরা প্লেস করতে পারো। বাট এখানে যেহেতু 50% উপরে চক হয়েছে, প্লাস এন্ট্রিও দিয়ে দিয়েছে, হাই মোমেন্টাম, অনেক হাই মোমেন্টাম, তো বাই সাইডে অনেক হাই মোমেন্টাম, তো এইসব কেসে তুমি কি করবা, তুমি দেখবা যে প্রিভিয়াস স্ট্রাকচার, মানে এই দেখো এটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক, এটা কিন্তু এটা কিন্তু ইনসাইড ক্যান্ডেল, এই একটা মাদার ক্যান্ডেল, সেই মাদার ক্যান্ডেলের ভিতরে কিন্তু একটা ছোট ক্যান্ডেল তৈরি হলো, দেন এটা কিন্তু একটা আসল ক্যান্ডেল, যেটা বডি ব্রেক করে দিল, বোঝা গেল? দেন ক্লোজিং দিল উপরের দিকে, দেন এটা, তো এইটা কিন্তু একটা অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক। কেন অর্ডার ব্লক, দেখো এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, এই হাই আর এই হাই, এই লো এর মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, তো এটা আমাদের জন্য ভ্যালিড অর্ডার ব্লক। আরেকটা দেখতে হবে কোথায় অর্ডার ব্লক আছে, দেখো এটা ভ্যালিড অর্ডার ব্লক উইক। আরেকটা দেখো, এই দেখো একটা ওয়াটার ব্লক উইক, আই থিঙ্ক, ওকে, হ্যাঁ এটা একটা ওয়াটার ব্লক উইক। তো
এবার মেন কথা হচ্ছে আমি আমার এসএলটা কোথায় দেবো। দেখো তুমি তোমার এসএল ফার্স্ট যে এসএলটা না, এখানেও দিতে পারো বা এখানেও দিতে পারো বা এখানেও দিতে পারো, এটা ম্যাটার করে না। তুমি তোমার এসএলটা সবসময় না ফার্স্ট অর্ডার ব্লকের এখানে দেবা। এবার তুমি কিরম করে পজিশন কাটবা, দেখো তোমার যদি ওয়ান স্ট্যান্ডার্ড লট থাকে না, ভাবো ওয়ান স্ট্যান্ডার্ড লট মারা আছে এখানটায়, এখানে যদি মার্কেট চলে আসে, ভাবো মার্কেট এরকমভাবে এখানটায় চলে আসলো, এই লেভেলটা চলে আসলো, তা তুমি তোমার 50% কোয়ান্টিটি এক্সিট করে দেবা। বোঝা গেল? তারপরে এইটা আর এইটার মধ্যে কিন্তু বেশি ডিস্টেন্স নেই, তো এইটা আমি ধরছি না। আর এই অবধি টার্গেট থাকবে যেখানে তুমি তোমার বাকি 50% কোয়ান্টিটি এক্সিট করবা। কারণ কি হয়, মার্কেট এখান থেকে হয়তো এইভাবে নিয়ে অর্ডার ব্লক নিয়ে মার্কেট কিন্তু অনেক বড় একটা মুভ দিতে পারে। তো এইসব জিনিস থেকে বলা হয় ট্রেড ম্যানেজমেন্ট। ট্রেড ম্যানেজমেন্ট যারা ঠিকঠাকভাবে করতে না পারে তারা কোনো দিন প্রফিটেবল ট্রেডার হতে পারবে না, আমি লিখে দেবো, গ্যারান্টেড। এবার দেখো, এবার মার্কেট ঠিক এই লেভেলটা আমার টার্গেট ছিল, 1:2 এর বেশি ছিল এই লেভেলটা, এই যে এই লেভেলটা ছিল ফার্স্ট আমাদের টিপি। এবার দেখো, এবার মার্কেট এই জোনটায় না, এই যে রিসেন্ট যে জোনটা 4 ঘন্টা রিসেন্ট জোন, এখানটায় না আমি আমার ফার্স্ট পজিশন আমি এক্সিট করে দিয়েছিলাম। আমি এখানে 50% পজিশন এক্সিট করে দিয়েছিলাম, 50% পজিশন আমি এখানটায় এক্সিট করে দিয়েছিলাম। আমার টোটাল মারা ছিল 0.05, আমি এখানে ডাইরেক্ট 0.03 এক্সিট করে দিয়েছিলাম। 0.02 50 বেশি হয়, অ্যাকচুয়ালি 50 হয় না, 60-70 হয়। আর 0.02 যেটা ছিল না, সেইটা আমি কি করেছিলাম, আমার এসএলটা না আমি ছোট করে দিয়েছিলাম। আমি আমার এসএলটা ছোট করে দিয়েছিলাম, লাইক এই ক্যান্ডেলটার 50% এইসব জায়গায় দিয়ে দিয়েছিলাম আমি আমার এসএলটা এইসব জায়গায়। ওকে, কারণ কেন, কারণ দেখো এখানটা এইটা একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল, এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল। তো আমি কি করেছিলাম, এই যে শ্যাডোটা না, শ্যাডোটা ঠিক একটুখানি নিচে আমি আমার এসএলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো মার্কেট কিন্তু রিটেস্টে আসলো, আমি ভেবেছিলাম মার্কেট রিটেস্টে আসলো আমি পজিশন এক্সিট করে দেবো। বাট তখন কিন্তু এখানে একটা নিউজ এসেছিলো, ঠিক আছে, ওই নিউজটা জিবিপির নিউজ ছিল, জিবিপির নিউজ ছিল। তো জিবিপির নিউজটা ওদের ইকোনমি পজিটিভ ছিল। তো সেই হিসাবে ইকোনমি পজিটিভ যখন যায়, জিবিপি, ইউএসডি, ঠিক আছে, বড় বড় কান্ট্রি জেপিওয়াই এইসবের যখন জিডিপি পজিটিভ যায় না, এটা একটা ফান্ডামেন্টাল পয়েন্ট। এইসব জিনিসগুলো বুঝতে একটু টাইম লাগবে। তো বলছি যে যখন এইসব জিনিসগুলো পজিটিভ, এদের যখন বড় বড় কান্ট্রির যখন জিডিপি গুলো পজিটিভ যায় না, তখন কিন্তু গোল্ড প্রাইস কিন্তু হাইক হয়, উপরের সাইডের দিকে যায়। কারণ ওদের স্টক মার্কেট ওদের গোল্ডের সাথে কিন্তু একটা কো রিলেশন করে চলে, একটু হলেও পজিটিভ যাবে। হয়তো এমন না যে অল টাইম হাই মারলো, আমি পজিটিভের কথা বলছি, পজিটিভ। তো সেই সময় কিন্তু এগুলো পজিটিভ যায়। তো অল টাইম হাই মারা মানে গোল্ড যা আছে তার থেকে অনেক উপরে চলে গেল, সেগুলোকে বলা হয় অল টাইম হাই। এগুলো কিন্তু পজিটিভ। তো তখন আমি কি করলাম, 0.02 যখন ছিল না, আমি তখন 0.01 আরেকটা এখানে অ্যাড করলাম। অ্যাড করে আমি আমার এসএলটা ঠিক এখানটা দিলাম। 0.01 এর এসএলটা কিন্তু আমার এখানটায় ছিল, 0.02 এর কিন্তু এসএলটা আমার এখানটায় ছিল। বোঝা গেল? এবার কি হলো, মার্কেট আসলো, আসার পরে মার্কেট সোজা টান টান উপরে, তো নিউজ পজিটিভ ছিল, আমি জানতাম যে নিউজ পজিটিভ তো মার্কেট উপরের দিকেই যাবে। তো আমার এখনো পজিশন কিন্তু এখনো কাটিনি, আমি একটা পজিশন কেটেছি, 0.01 এর পজিশন আমি এখানটা এক্সিট করেছি। 0.02 এর পজিশন আমি কি করেছি, ট্রেল করেছি। ট্রেল কোথায় করেছি, ট্রেল করেছি আমি ঠিক এই পয়েন্টে, এই পয়েন্টে। এবার মার্কেট যদি এখান থেকে শুট আপ হয় তাহলে কিন্তু আমি কি করব, আরও প্রফিট কামাবো। আর যদি মার্কেট এখান থেকে ঠিক এই পজিশনে আসে তাহলে হয়তো কিছু প্রফিটে আমি বেরোবো। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো জিনিসগুলো কিভাবে কাজ করে। ট্রেড ম্যানেজমেন্টের হয়তো একটা খুব ভালো একটা লেসন দিলাম তোমাদের, এইগুলো কিন্তু অ্যাপ্লাই করো। রোবটের মতন ট্রেড কেউ করতে পারে না যে আমি 1 টাকার রিস্ক নিয়ে 2 টাকা কামাবো। হ্যাঁ, এগুলো থিওরিতে খুব ভালো লাগে শুনতে, হ্যাঁ এখান থেকে প্রফিটেবল হওয়া যায়, কিন্তু কিছু কিছু জিনিস না ম্যাটার করে, বুঝতে হবে, ফান্ডামেন্টাল বুঝতে হবে, এইসব জিনিসগুলো বুঝতে হবে। ভাবো এটা একটা নর্মাল কথাই বলছি, ভাবো এটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন। তো সবাই জানে যে এই সাপোর্টে বাই করলো, সবাই সাপোর্টে বাই করলো, দেন মার্কেট আসলো, সিম্পল, সাপোর্টে বাই করলো মার্কেট আসলো, বাইটা ভাবো একটা রেজিস্ট্যান্স জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন। তো এখানে মার্কেট আসলো, সেল আসলো, ঠিক আছে, অনেকে এখানে সেল মেরেছিল,
মার্কেট নিচে গেল, তারপরে ভাবো সে হয়তো যে সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেডার হয়তো ভালো ইকোনমিক্স জানে, তো বা ভালো জানে যে কি করে কি জিডিপি টিডিপি কাজ করে, তো সে জানে যে এই রেজিস্ট্যান্স ভেঙে দেবে, তো সেই সময় ওরা বাই মারতে হবে। দেখো কোনো স্ট্র্যাটেজি কিন্তু খারাপ না, মেন হচ্ছে মাস্টার স্টাডি করে, একটা স্ট্র্যাটেজির উপর না মাস্টার স্টাডি করো। ইন্ডিকেটার হোক, ইন্ডিকেটারের মধ্যে কিন্তু ব্যাপার আছে, ইন্ডিকেটারের মধ্যে একটা ইন্ডিকেটারই ধরো যে তোমার থেকে যেন ভালো কেউ না পারে সেই জিনিসটা, তাইলেই তুমি মার্কেট থেকে পয়সা কামাবা। আমি এরকম স্মার্ট মানি কনসেপ্ট খুব ভালো করে জানি, তো স্মার্ট মানি কনসেপ্টে আরও ভালো করে স্কিলটাকে ডেভেলপ করব, আরও ভালো করে স্কিল ডেভেলপ করব, যাতে আরও রিফাইনভাবে জিনিসটা করতে পারি। তুমি হয়তো প্রাইস অ্যাকশন ভালো করে জানো, রেজিস্ট্যান্স সাপোর্ট ভালো করে জানো, আমি চাই যে তুমি ওই জিনিসটা আরও ভালো করে রিফাইন করো, আরও ভালো করে যেন জিনিসটা করো। তাই এইভাবে কিন্তু প্রফিটেবল হওয়া যায়। এমন না আজকে স্মার্ট মানি শিখলাম, কালকে আইসিডি শিখলাম, তারপরের দিনকে ওয়াইকপ শিখলাম, তারপরের দিনকে ইলিট ওয়েব শিখলাম। শেখার কোনো শেষ নেই। মাস্টার স্টাডি কিন্তু একটা বিষয়ের উপরই করতে হবে। যেই জিনিসটা তোমার মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা আমি করতে পারবো, তাহলে সেই জিনিসটার উপর মাস্টার স্টাডি করো। তো আই হোপ গাইস সবাই বুঝতে পেরেছো কিভাবে কি হয় না হয়। তো এইটাই ছিল একটা ছোট একটা ভিডিও। তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওখানে সিগন্যাল টিগনাল দিই, কখন কি বাই করতে হবে না করতে হবে, ছোটোখাটো সিগন্যাল দিই। তো আমি যা ট্রেড করি তাই তোমাদের বলি। তো তোমরা যদি ওখানে অ্যাড হতে চাও তো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমার টেলিগ্রামের আইডি আছে, ওখানে এসএমএস করতে পারো বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারো। কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওইটা অ্যাপ্লাই হওয়ার পর তুমি হোয়াটসঅ্যাপে ফ্রিতে সিগন্যাল নিতে পারো, অ্যাড হতে পারো, ঠিক আছে। আর যারা যারা এখনো ফরেক্স অ্যাকাউন্ট খুলুনি, একটা ট্রাস্টেড ব্রোকার খুঁজছো, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওই ব্রোকারের সাথে যাও। ট্রাস্টেড ব্রোকার, ইন্টারন্যাশনাল খুবই ভালো একটা ব্রোকার, অক্টা এফএক্স, হয়তো তোমরা নামও শুনেছো, তো অনেক ব্র্যান্ড ভ্যালু বেশি, তো ওনাদের সাথে তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো। তো এটাই ছিল একটা ছোট একটা ভিডিও, আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।